আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মাদারীপুর পৌর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্যে চলছে বিশেষ অভিযান। এপিসি ট্যাঙ্ক, সাজোয়া যান নিয়ে অংশ নিয়েছে যৌথ বাহিনীর কয়েক হাজার সদস্য। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ ও বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম। দুবাইয়ে মারা যাওয়া মৌলভীবাজারের আহমেদ আলীর মরদেহ পৌঁছেছে। নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের। গণ অভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মাদারীপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। রোববার রাত ৯টা থেকে টানা ৪ ঘন্টা পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির হত্যাকাণ্ড নিয়ে তার ভাই হাসানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় দুপক্ষ। রোববার রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন নারী, শিশু সহ অন্তত ১৫ জন। রোববার রাতে উপজেলার বাগড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হারুন মান্নান গ্রুপের সাথে মিজান গ্রুপের। এরই জেরে রাতে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। গোলাগুলির ঘটনায় আহত নারী, শিশু সহ অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালায় র্যাব ও পুলিশ। গ্রেফতার করা হয় মান্নান, হারুন ও মহসিনকে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 2টি অস্ত্র ও গুলি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা গুরুতর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্র সজ্জিত একাধিক গাড়ি। রয়েছে ডগ স্কোয়াড আর অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাস মুক্ত করতেই এই অভিযান। অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত পাহাড় কেটে প্লট বিক্রি আর চাঁদা আদায় ঘিরেই রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য। প্রায়ই ঘটে সংঘর্ষ। গত 19 জানুয়ারি ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। ভেতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। তবে আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় আহত প্রবাসী মোশাররফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মোশাররফের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা এলাকায়। তার মৃত্যুর খবরে বাড়ি জুড়ে কান্নার রোল। স্বজনরা জানায়, সম্প্রতি আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় গুরুতর আহত হন মোশাররফ হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় তার। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা। এদিকে সৌদি আরবে গতকাল একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলায় মৃত্যু হয়েছে কিশোরগঞ্জের বাসিন্দা বাচ্চু মিয়ার। তার বাড়িতেও শোকের মাতম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আরব আমিরাতে নিহত আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সকালে তার মরদেহ রাজধানী ঢাকায় আনা হয়। এরপর বিমানে করে প্রথমে সিলেটে, পরে সেখান থেকে নেওয়া হবে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকা গ্রামে। আলীর মরদেহ পৌঁছানোর খবরে তার বাড়িতে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশীরা। দীর্ঘদিন ধরে আরব আমিরাতের আজমাহ শহরে বসবাস করছিলেন আলী। শনিবার ইরানের ছোড়া মিসাইলে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে এখন থেকেই অতিরিক্ত গাড়ির চাপ। সড়কের হাটিকুমরুল গোলচত্বরে ইন্টারচেঞ্জের চলমান কাজ, ফিটনেসবিহীন গাড়ি ও 3 চাকার যানবাহন চলাচলের কারণেই দুশ্চিন্তা বাড়ছে। পুলিশ বলছে,
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা সকল প্রস্তুতি নিয়েছে। প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তারা জানান, মহাসড়কে 13টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে, তাই হাটিকুমরুল ইন্টারচেঞ্জে কোনো সমস্যা হবে না। যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে চান্দাইকোনা পর্যন্ত 37 কিলোমিটার মহাসড়ক, যা 4 লেনে রূপান্তরিত করতে ধীর গতিতে চলছে উন্নয়ন কাজ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার সংযোগ স্থাপিত হয়। মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে নির্মিত হচ্ছে ইন্টারচেঞ্জ ও উড়াল সেতু, যা বিভিন্ন জেলায় ঢোকার পথকে বিভক্ত করবে। তবে চলতি বছরে এই ইন্টারচেঞ্জের সবগুলো লেনে কাজ চলমান থাকায় দুশ্চিন্তায় এই পথে চলাচলকারীরা। অনেক মানুষ এখান দিয়ে চলাচল করবে, গাড়ি যদি এখানে জ্যাম লেগে যায় তাহলে এই রোডটা একদম অকেজ হয়ে যাবে। আমরা নিরাপদভাবে আমরা ঘরে ফিরতে পারি, আমরা এই রাস্তায় যেন কোনো যানজট। স্থানীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ। কোথাও কোথাও কার্যালয় খুলেছে, ঝটিকা মিছিলের চেষ্টাও করেছে দলটি। গণ অভ্যুত্থানে পরাজিত দলটিকে আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকারি দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, কেবল আইনি বা রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে মোকাবেলা করা দরকার। তাতে ব্যর্থ হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো। সাধারণের কাছে ভালো কোনো দৃষ্টান্ত এখনো দেখাতে পারেনি তারা। আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির। তার মাঝেও নিরবচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েছে কার্যালয়, যেটিকে স্থানীয় সমস্যা হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবিলা করতে চান তারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। আমরা এটা জোর করে জবরদস্তি করে যেভাবে থামাতেও যাব না, আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাবো না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না, শক্তিধর যারা তাদের উপরে দোষ পড়ে, তারা অপরাধ না করলেও। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে কেবল আইনিভাবে মোকাবিলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবেলার প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর। আইনের যে পরিবর্তন, এই যে অর্ডিন্যান্স, এগুলো হলো সমাজের উপরিকাঠামো। এই উপরিকাঠামোর পরিবর্তন নাগরিকরা পায় না, ছুঁতে পারে না। নির্বাচিত সরকারের প্রথম পাক্ষিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা দৃশ্যমান উন্নতি হয়নি।